ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের 4টি অংশ আছে: গড়, মধ্যমা, অজায়ব এবং সংখ্যাগুরু মান। এর পূর্বেই আমরা গড় এবং মধ্যমা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করেছি। প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা আলোচনা করব অজায়ব নিয়ে। অজায়ব কি? মধ্যমা যেটা আমরা করছিলাম, সেই মধ্যমাটাকে যখন আমরা ছক কাগজের আকারে অর্থাৎ এই গ্রাফ পেপারে বসিয়ে মানগুলিকে ক্রমযৌগিক পরিসংখ্যাকে বসিয়ে বৃহত্তর এবং ক্ষুদ্রতর সূচকে বসিয়ে যখন আমরা মধ্যমাটাকে নির্ণয় করতে পারি, সেটাই হচ্ছে অজায়ব। তাহলে এই অজায়ব করার জন্য আমার কি কি প্রয়োজন, ছক কাগজে কোনগুলো দেওয়া থাকবে, কোনগুলো আমাদের বের করতে হবে, মধ্যমার ফর্মুলা দিয়ে আমরা চেক করতে পারি আমাদের অজায়বটা ঠিক আছে কিনা, এই সব ব্যাপারগুলি আমরা আলোচনা করব এবং প্রয়োগের যে সমস্যাটি আছে সেটা নিয়ে সমাধান করব। প্রথমেই দেখো, একটা ছক বলা আছে, বইয়ের কয়েকটা প্রয়োগ সমাধান করে দেওয়া আছে, সেগুলি আমাদেরকে দেখতে হবে, কারণ সেইগুলি দেখলেই এই অজাইব সম্পর্কে যে ধারণা সেটা কিন্তু আমাদের চলে আসবে এবং সেটাই খুবই সহজেই আমরা করতে পারবো, খুব সহজেই করতে পারবো, এমন কোনো কঠিন ব্যাপার না। ঠিক আছে, তাহলে প্রথমেই হচ্ছে দেখো, একটা ছক দেওয়া আছে। কি ছক দেওয়া আছে? 120 থেকে 130, 130 থেকে 140, 140 থেকে 150, এরকম করে 180 থেকে 190, এরকম করে পাতার সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ পরিসংখ্যা দেওয়া আছে। আমরা জানি পরিসংখ্যাটা হয় উলম্বভাবে এবং যেটা শ্রেণী দেওয়া থাকে সেটা হয় অনুভূমিকভাবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর হচ্ছে শ্রেণী এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পরিসংখ্যা। ঠিক আছে, এবং এই পরিসংখ্যাটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমাদের যে আমরা যখন ক্লাস 9-8 যে ছক কাগজে বিন্দু স্থাপন করেছি, তখন আমরা কি করতাম, দুটো প্রথমত রেখা কি হতো, ক্রস করতে। একটা হচ্ছে এক্স এক্স ড্যাক্স, একটা ওয়াই ওয়াই ড্যাক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে এক্স ও ওয়াই অর্থাৎ প্রথম পার্টটা নিয়ে এই সমস্যার সমাধানগুলি করব, কারণ এখানে সবই কি আছে, প্লাসে আছে। ঠিক আছে, তাহলে সব আমরা জানি এক্স এবং ওয়াই এর মান দুটোই হচ্ছে প্লাসে থাকে, তাহলে আমরা যেটা হবে যে এক্স ও ওয়াই। ঠিক আছে, অর্থাৎ এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের যে প্লাসের দিকগুলি আছে সেগুলি নিয়ে আমরা অজায়বটা করব। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে, আমরা যদি এটাকে বৃহত্তর সূচকে বা ক্ষুদ্রতর সূচকে সাজাই, তাহলে প্রথমত ক্ষুদ্রতর সূচক মানে হচ্ছে এখান থেকে আমার এখানে কত আছে, 120 থেকে 130। দেখো, 120 থেকে 130 শ্রেণী বলা আছে, তাহলে আমার 120 এর কম, 120 এর কম থেকে শুরু করব এবং কত পর্যন্ত, এই যে 190 এর কম পর্যন্ত। ঠিক আছে, 190 এর কম আমরা যখনই দেখব, তার মানে সবগুলোই কিন্তু ধরা পড়বে। আমরা যদি এখানে 120 থেকে 130 আছে, কয়টি, 4টি, তাহলে 120 এর কম যদি আমরা দেখি, ক্ষুদ্রতর সূচক যখন দেখবো তখন কম দেখবো এবং বৃহত্তর সূচক দেখবো তখন বেশি লিখবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, 120 এর কম একটাও নাই, তার মানে দেখো 0 আছে। তোমরা বলে বইয়ের অঙ্ক করা আছে, বইয়ের অঙ্ক বোঝাচ্ছি, কারণ বইয়ের অঙ্ক থেকেই, এই প্রয়োগটি থেকেই তোমরা অজায়ব কিন্তু শিখে যাবে। ঠিক আছে, একটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে এখানে 120 থেকে 130 বলেছে, তাহলে 120 থেকে 30-এর মধ্যে 4টে আছে, তাহলে 120 এর কম একটাও আছে কি, একটাও নেই, তাহলে 0। তাহলে 120 এর কম হচ্ছে 0। তারপর কত, তারপর হচ্ছে 120 থেকে 130-এর মধ্যে, তাহলে আমরা বলতে পারি 130 এর কম হচ্ছে 4টে। এরপর হচ্ছে 140 এর কম, 140 এর কম মানে তো 130 এর কমটাও পড়ছে, মানে 4 আর 6 যোগ, তার মানে হচ্ছে 10। দেখো আছে। এরপর হচ্ছে 150 এর কম, 10টা যোগ হয়ে গেল 20। এরপর হচ্ছে 160 এর কম। এরকম ভাবে আমরা কি করবো, 190 এর কম, অর্থাৎ এনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার এটাকে আমরা ছক কাগজ যদি বসাই, যখন ছক কাগজ যখন বসাবো তখন 120 থেকে শুরু হচ্ছে, আমার এখানে 0 থেকে শুরু, একটা ছক কাগজ এখান থেকে 0 থেকে শুরু, তাহলে আমার 0 থেকে 120 পর্যন্ত যেতে গেলে অতগুলো কিন্তু ঘর আমি পাবো না, অর্থাৎ ছক কাগজ আমার করা সম্ভব হবে না। তাই আমরা কি করবো, এই ছক কাগজের যে ঘরগুলি আছে সেগুলিকে আমরা ধরে নেবো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি দেখো, তাহলে 120 আমরা কি করেছি, এটা রোডের লাইন দিয়ে দিচ্ছি, তারপর আমরা 120 থেকে শুরু করছি। তো 120 থেকে 130 এগুলো এক ঘর সমান একটাই ধরছে। ঠিক আছে, শ্রেণীটা অর্থাৎ যেটা অনুভূমিক আছে, কিন্তু পরিসংখ্যাটা দেখো 2 ঘর সমান 1 ধরেছে, 2 ঘর সমান একটি পাতা ধরেছে। ঠিক আছে, এখানে দেখো সেটা লেখাও আছে। দেখো এখানে বলে দেওয়া আছে যে একটি বাহুর দৈর্ঘ্য, এই জায়গাটা ভালো করে দেখো, এই অংশটা যেটা ধরে নিয়েছি সেটা দেখো, এখানে দেখো বলা আছে যে এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 মিলিমিটার, আর ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান একটি গাছের পাতা।
বোঝা গেল? এবার বলেছে ধরে বিন্দুগুলি স্থাপন করলাম এবং বিন্দুগুলি যুক্ত করে বক্ররেখা পেলাম। তাহলে আমাকে কি করতে হচ্ছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে রেখাগুলি আছে অর্থাৎ যে বিন্দুগুলি আমি বসাবো সেগুলিকে ধরে নিতে হবে। যদি অনেক বেশি হয় তাহলে 2টো সমান 1, 10টা সমান 1 এইভাবে কিন্তু ধরে নেব, কিন্তু আমাদের এটা ধরতে হবে, এটা যেন খেয়াল থাকে। এরপরে দেখো এখানে কত, যখন 120 এর কম তখন শূন্য, তাহলে 120-তে শূন্য আছে, এরপর 130 কত আছে 4, তাহলে এখানে 8 ঘর গেছে যেহেতু 2 ধরেছি, তারপর হচ্ছে 10 তার মানে 20 ঘর গেছি, তারপর হচ্ছে 20 মানে এখানে 40 ঘর গেছি। এরকম করে দেখো আস্তে আস্তে এটা কি হচ্ছে, অজাইব যে ক্ষুদ্রতর সূচক সেটা বাড়তে আছে, যেহেতু ক্ষুদ্রতর সূচক তার জন্য বাড়তে আছে। এটাই যদি বৃহত্তর সূচকে করি, দেখো এটা বৃহত্তর সূচকে করা হয়েছে, আমি কি বলেছিলাম 120 এর বেশি কি হবে, উল্টো দিক থেকে হবে, কারণ এটা কি বৃহত্তর সূচক। দেখো এটা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। বৃহত্তর সূচক হলে বেশি হচ্ছে, দেখো 120 এর বেশি মানে 120 এর বেশি তো সবগুলোই, তাই না, তার জন্য সবগুলো হয়ে গেছে। 130 এর বেশি, এরকম করে 190 এর বেশি তার নেই, কারণ 180 থেকে 190 পর্যন্ত আছে কোশ্চেনে, দেখো 180 থেকে 190 পর্যন্ত, 190 এর বেশি তার নেই, তার জন্য কি হয়েছে এখানেও দেখো 0 হয়ে গেছে। এটা বৃহত্তর সূচক। তাহলে বৃহত্তর সূচক আমরা কি করেছি, দেখো 120 থেকে শুরু করছি, 120 তে কত 50, 50 মানে কত হবে 100 ঘর। তাহলে এইভাবে আমরা বসিয়েছি। দেখো এটা হচ্ছে কত, কম থেকে বেশি, বৃহত্তর সূচক হচ্ছে বেশি থেকে কমের দিকে আসবে, আর ক্ষুদ্রতর সূচক হচ্ছে কম থেকে বেশির দিকে যাবে, দুটো। এবার দেখো আমাদের কি করেছে, এবার যেটা বলে দিয়েছি আমরা, কত হচ্ছে 50, তাই তো, এটা হচ্ছে n/2 হচ্ছে 25। তাহলে এবার মধ্যমাটাকে এখানে দেখো কিভাবে বের করেছে, ওইটাই কিন্তু ওইটাই চলে আসছে। তাহলে আমরা এটা যদি 50 হয় n, তাহলে n/2 কত, n/2 হয়ে যাবে 25। তাহলে এই 25-এর সমান আমরা একটা দেখো দাগটাকে দিয়েছি, সমান দাগ দিয়ে এই যে রেখাটাকে বক্ররেখাটাকে যেখানে ছেদ করছে ঠিক তার লম্ব হবে, যদি আমি নামিয়ে নিই এখানে কত হচ্ছে 153.6, তাহলে এই 153.6টা হচ্ছে কি মধ্যমা। এবার মধ্যমাটা আমাকে বের করে দেখে নিতে হবে, এখানে দেখো মধ্যমা 153.6। এরপর আমি ফর্মুলা দিয়ে আমরা করে দেখে নেব, যে রাফে করে দেখে নেবো যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। দেখো দুটোকে একই জায়গাতে ক্রস করছে, ঠিক আছে। অজাইব মধ্যমার মান আমরা কিভাবে পাবো, এইভাবে দেখো দুটো রেখা একই জায়গাতে ক্রস করছে এবং এটা কত হচ্ছে 153.6 হয়েছে, ঠিক আছে। এর পরবর্তীতে যদি দেখো এইভাবে কিন্তু এই মধ্যমাগুলো ক্ষুদ্রতর সূচক কিংবা বৃহত্তর সূচক, এখানে 50 বলেছে, দেখো 50 আমি কি করেছি, লম্ব রেখা টেনে কি করেছি, এক্স অক্ষ বরাবর সেটাকে নিচের দিকে নিয়ে এসেছি, তখন কত হয়েছে 32, ঠিক আছে। তাহলে আমাকে ছক কাগজের, এখানে দেখো ছক কাগজের এই যে লেখাটা, এখানে প্রত্যেকটা ছক কাগজের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, আর ওয়াই অক্ষ বরাবর বলে দিয়েছে। এবার আমাকে বিন্দুগুলো দেখে নিতে হবে, এই বিন্দুগুলি স্থাপন করতে হবে। বিন্দুগুলি যখন স্থাপন করা হয়ে গেল তখন শূন্য শূন্য বিন্দু স্থাপন যথাক্রমে যুক্ত করলাম, তখন আমরা কি করলাম, ক্ষুদ্রতর যে সূচক সেটা পেলাম। এবার আমরা এখান থেকে বৃহত্তর সূচকও পেতে পারি, ঠিক আছে। এই মধ্যমাটা মিলছে কিনা সেটা আমরা ক্যালকুলেশন করে দেখে নিয়েছি, ঠিক আছে। এরপরে আমাদের সূচকের যে সূত্র সেটা আমরা আগেই দেখেছি, তবুও সূচকের সূত্রটা দেখে রাখো, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, L, H, F, CF এবং n/2 এই 5টি তথ্য আমাদের জানলেই মধ্যমাটাকে বের করতে পারছি, ঠিক আছে। এবার আমরা যেটা করে দেওয়া আছে সেটা দেখলাম। আমরা কি করি, যেগুলো প্রয়োগে করে দেওয়া থাকে সেগুলো আমরা না দেখার ফলে সেগুলো আমরা কি করি, স্কিপ করে দিই। এই ক্ষেত্রে হয়তো অনেকে দেখবে স্কিপ করে দিলে ক্লাসটা দেখলে না, অনেকে পাতাগুলোকেই পাল্টে দেয়, ঠিক আছে। এই পাতাগুলো কোনদিন দেখারও প্রয়োজন মনে করে না, তাই ওই জ্যাপগুলো বুঝতে হবে। সবসময় খেয়াল করবে পর্ষদ যেটা দিচ্ছে, অর্থাৎ যেটা দিচ্ছে বইয়ের কোষে দেখির পূর্বে যেটা বোঝাচ্ছে সেগুলো তোমাদের কিন্তু প্রত্যেকটা পাতা তোমরা যদি ভালোভাবে দেখো এখান থেকে শর্ট কোশ্চেন এবং অঙ্ক বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে একটা দেখো দিয়ে দিয়েছে যে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার বৃহত্তর সূচক ও ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কন করি ও মধ্যমা নির্ণয় করি, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা কি করব, দুটোকে আলাদা আলাদা একটা করব, ঠিক আছে। আলাদা আলাদা করার পর একটাতে করে দেখব এবং মধ্যমাটাকে নির্ণয় করব, এবং ফর্মুলার সাহায্যে রাফে আমরা নির্ণয় করে দেখব আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা। তাহলে প্রথমেই দেখো আমরা যদি বৃহত্তর সূচকের ক্ষেত্রে করি, বৃহত্তর সূচক এখানে কত আছে 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, ঠিক আছে। এরকম করে বলে দেওয়া আছে 65 থেকে 70, একদম 50, 80 থেকে
85 পর্যন্ত। তাহলে এই যে 85 পর্যন্ত বলা আছে, আমরা যদি ক্ষুদ্রতর সূচকে দেখি, আমরা যখনই বৃহত্তর সূচকে দেখবো আমরা বেশিটাকে লিখবো, আর ক্ষুদ্রতর সূচকে তখন আমরা কমটাকে লিখবো। এটা সবসময় কিন্তু খেয়াল আমাদের রাখতে হচ্ছে, কারণ এই অংশটা যদি আমরা খেয়াল না রাখি তাহলে কোনো অঙ্কই আমরা কিন্তু ঠিক করতে পারবো না। তাহলে প্রথমেই বৃহত্তর সূচক আমরা দেখো যে ছকটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা প্রথমেই লিখে নিয়েছি, শ্রেণীটা লিখেছি, পরিসংখ্যাটা লিখেছি। এরপরেও যেটা হবে সেটা শ্রেণী হবে, আমি জাস্ট লিখে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা এই অংশটা আর এই অংশটা তিনটে অংশ, অর্থাৎ শ্রেণীটাকে শ্রেণী, এখানে আমাকে লিখতে হবে যে কত এর কম বা বেশি, যেহেতু আমার কি বলেছে এখানে, এখানে বলে দিয়েছে কিন্তু যে বৃহত্তর সূচক, এটা বৃহত্তর সূচক আমরা করছি, দেখো বৃহত্তর সূচক, তাই আমরা এখানে 50 থেকে 55, 50 থেকে 55, তাহলে 50 থেকে 55 যেটা আমরা বলেছে, তাহলে আমরা লিখবো এই নিচে থেকে, অর্থাৎ 50-এর বেশি। ঠিক আছে, 50-এর বেশি, তাহলে এখানে লিখবো 50 এর বেশি, তাহলে 50-এর বেশি। তারপর এখানে কত লিখবো, 55 এর বেশি, এরকম করে লিখবো 60 এর বেশি, 65 এর বেশি, 70 এর বেশি, 75 এর বেশি, 80-র বেশি, 85-র বেশি। ঠিক আছে, সবগুলোর এইভাবে আমরা কিন্তু লিখে নিলাম। ঠিক আছে, এবার দেখো 50-এর বেশি, আমরা যদি দেখি উল্টো দিক থেকে, যদি আমরা দেখি এখানে 85-র বেশি আছে, দেখো 80 থেকে 85 পর্যন্ত 4, তাহলে 85-র বেশি কিন্তু নেই, তাহলে এটা হবে 0। উল্টো দিক থেকে করি, দেখো তোমাদের সুবিধা হবে। এরপর আমরা বলছি 80-র বেশি কয়টি আছে, 80-র বেশি, তাহলে 80 থেকে 85 4টে আছে, 4। 75-এর বেশি যখন বললাম, তাহলে 75-এর বেশি মানে সেটা 80-র থেকেও বেশি, তার মানে এখানে হবে 16 যুক্ত 4 সমান হচ্ছে 20। বোঝা গেল? 20। এখানে হচ্ছে 70-এর বেশি, মানে যেটা আমার কত ছিল এখানে 34 আর এখানে 20, তাহলে 34 আর 20 আমরা লিখবো যে 34 যুক্ত 20 সমান হচ্ছে 54, 54। এরপর হচ্ছে 24, তাহলে 24 যুক্ত 54, এগুলো কেন যোগ হচ্ছে একটুকু ভেবে দেখো। দেখো 65-র বেশি, 65-র বেশি মানে তো সেটা 70-এরও বেশি, সেটা 75-এরও বেশি, তাই না? সবগুলো তার জন্য যোগ হয়ে যাচ্ছে, এটা হলো 78। এরপর হচ্ছে 12 যুক্ত 78, তার মানে হচ্ছে 90। 90 এর সঙ্গে 8 যোগ, তার মানে হচ্ছে 98। আর এখানে হচ্ছে 98 এর সঙ্গে 2 যোগ, তার মানে হচ্ছে 100। তাহলে বৃহত্তর সূচকে দেখো আমরা সাজিয়ে নিলাম। ঠিক আছে, এবার ক্ষুদ্রতর সূচকে সাজাই। যখন ক্ষুদ্রতর সূচকে সাজাবো তখন লিখবো এত এর কম। তাহলে প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে 50 এর কম, তারপর হচ্ছে 55 এর কম, তারপর হচ্ছে 60 এর কম, 65 এর কম, 70 এর কম, 75 এর কম, 80 এর কম, 85 এর কম। ঠিক আছে, তাহলে 50 এর কম আমার তো বলেই দিয়েছে, দেখো 50 থেকে 55 পর্যন্ত হচ্ছে 2, তাহলে 50 এর কম নেই, তার মানে হচ্ছে 0। তারপর হচ্ছে 2, 2 এর সঙ্গে কত যোগ, 8, 2 আর 8, তাহলে আমরা লিখবো 2 যুক্ত 8 সমান হচ্ছে 10। তারপর হচ্ছে 10 যুক্ত এখানে কত আছে 12, 10 যুক্ত 12 তার মানে হচ্ছে 22, তাহলে কত হচ্ছে 24, তাহলে হচ্ছে 22 যুক্ত 24 সমান হচ্ছে 46। ঠিক আছে, তাহলে 70-এর কম হয়ে গেল 46। এরপর হচ্ছে 46 যুক্ত এখানে 24 এর কত হচ্ছে 34, লিখলাম 34, তার মানে হচ্ছে 80। ঠিক আছে, তারপর কত আছে 80 যুক্ত 16, তার মানে হচ্ছে 96। আর 96 এর সঙ্গে 96 এর সঙ্গে 4 যোগ, তার মানে হচ্ছে 100। ঠিক আছে, 96 এর সঙ্গে যোগ মানে হচ্ছে 100। তাহলে এটা হয়ে গেল কি ক্ষুদ্রতর সূচকে, আর এটা হলো বৃহত্তর সূচক। ঠিক আছে, দুটোই আমরা বের করে নিলাম। এখানে এগুলো কম, তোমরা এগুলো লিখে নিবে। ঠিক আছে, আমার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি লিখলাম না। ঠিক আছে, এবার আমি দেখবো ছক কাগজ এটা আমি কিভাবে বসাবো। দেখো 100 ঘর পর্যন্ত আছে, আর এদিকে শুরু হয়েছে কত 5 5 ডিফারেন্স আছে, তাই না?
মাত্র 5 ডিফারেন্স আছে। এখানে 50, 55, এখানে হচ্ছে 55, 60, তার মানে ডিফারেন্স আছে মাত্র 5 করে। তাহলে ছক কাগজের যেটা আমাকে ধরে নিতে হবে সেটা প্রথমে লিখে নিই। দেখো এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এখানে দেখো এক্স অক্ষ, এখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। দুটি আমি এখানে ছক কিন্তু এখানে টেনে নিচ্ছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। এরপর এটা আমার শুরু হচ্ছে কোথায় থেকে? 55 থেকে। প্রথম থেকে তো শুরু হচ্ছে না, 55 থেকে শুরু হচ্ছে। তাহলে প্রথমে আমি এই 0 থেকে এখান থেকে বাদ দিলাম, আমি এখান থেকে শুরু করছি 50 থেকে, 50 থেকে শুরু করছি। তাহলে 50, তারপরে 55, তারপর হচ্ছে 60, 65, 70, 75, 80, 85, আমার যেটা আছে সেটা দেখো 85 পর্যন্তই আছে। ঠিক আছে, 85 পর্যন্ত। তাহলে 85, এরপরে হচ্ছে 90, এরপরে হচ্ছে 95, আমি লিখে দিলাম, এরপরে হচ্ছে 100 আছে আমার কিন্তু 85 পর্যন্ত। এবার যদি আমরা, এটা হলো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লিখি, ঠিক আছে, এটা পরিসংখ্যাটা হলো ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লিখতে যাই, তাহলে দেখো এখানে যে 5টা, এখানে হচ্ছে 10টা ঘর, একটা ঘরে 100 পর্যন্ত আছে, তার জন্য আমরা এখানে একটি ঘর সমান 2 একক ধরে নেবো ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই লেখাটা প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে, এটা না লিখলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে, তাই প্রথমে লিখে নিই। এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, লেখাটা কিন্তু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এখানে আমরা লিখব যে ছক কাগজের, ছক কাগজের প্রত্যেকটাতে লেখা এইরকমই হবে, কোনটাতে হয়তো 1 ঘর সমান 2, 2 ঘর সমান 1, এইসব ধরবো। ছক কাগজের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 একক, 2 একক ধরলাম। ঠিক আছে, এটা প্রথমে আমি ধরে নিয়েছি। এই ধরে নিয়ে আমরা প্রথমে মানটাকে বসিয়ে দিই, তারপর কি কি বিন্দু পেলাম, ঠিক আছে, বৃহত্তর সূচকে, আর কি কি বিন্দু পেলাম ক্ষুদ্রতর সূচকে, এটা আমরা লিখব। ঠিক আছে, তাহলে মানগুলো এবার আমরা লিখি। তাহলে এখানে আমরা যেখানে যদি 2 করে ধরি, তাহলে এটা কত হচ্ছে? 5 ঘর, তার মানে এটা হচ্ছে আমার 10। তাহলে 10 ঘর মানে হচ্ছে 20। ঠিক আছে, 15 ঘর মানে হবে 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140। ঠিক আছে, দেখো ওয়াই অক্ষ বরাবর এগুলো কিন্তু আমি লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যেটা ধরেছি সেটা আমরা দেব না। এবার প্রথমে বৃহত্তর সূচক যেটা আছে সেটা আমরা লিখব। ঠিক আছে, দেখো এটা আমরা বসাই। তাহলে প্রথমেই কত দেওয়া আছে? 50-এর বেশি। ঠিক আছে, 50-এর বেশি কত? 100। ঠিক আছে, 50-এর বেশি 100, তাহলে এখানে 50, ঠিক আছে, 50 থেকে শুরু হচ্ছে, তাহলে 100, 100 কোথায়? 100 হচ্ছে দেখো এই বিন্দুতে। 100 গেলাম, বৃহত্তর সূচকটা করছি কিন্তু বেশি থেকে কমের দিকে আসবে। এরপর হচ্ছে 55, তাহলে 55 কত হচ্ছে? 98। তাহলে 55 হচ্ছে 98, তাহলে 49 এখানে আমার দেখতে হবে,
যেখানে 90, ঠিক আছে, তাহলে আর 8 ঘর, 1 2 3 4, মানে এটা হয়ে গেল 98, ঠিক আছে, দুটো হয়ে গেল। এরপর দেখো, এরপর কত আছে? 90, 60 আছে 90, 90 হলো। এরপর আমরা দেখব 65, 65 আছে 78, 65 70, এখানে হবে 78, 4 মানে 8 ঘর, ঠিক আছে, এখান থেকে 4 ঘর, তার মানে 8, 70 আর 78, 65 হয়ে গেল। এরপর হচ্ছে 70, 70 হচ্ছে 54, 70 50, আর এখানে 2 ঘর মানে হচ্ছে 4, মানে হয়ে গেল 54, ঠিক আছে। এরপর 75, 75 হচ্ছে তোমার 20, 75 হচ্ছে 20, তারপর কত আছে? 80 হচ্ছে 4, 80 হচ্ছে 4, মানে 2 ঘর, আর 85 হচ্ছে 0, 85 হচ্ছে 0, ঠিক আছে। এবার আমরা এটাকে বক্ররেখাটাকে অঙ্কন করবো। এবার হাতে অঙ্কন করলে অনেক সময় কি হয়, রেখাগুলো গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এটাকে আমরা দেখো স্কেলের সাহায্যেই যোগ করছি। যোগ করলাম, এখান থেকে এটা যোগ করলাম, এরপর হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুকে আমি যে পয়েন্টগুলো আমি বসিয়েছি সেই পয়েন্টগুলোকে আমি যোগ করছি। দেখো প্রতিটা পয়েন্ট আমরা যোগ করে নিচ্ছি। এরপর যোগ করব শেষের যে দুটো পয়েন্ট আছে, ঠিক আছে। এরপরে শেষটা হচ্ছে হলো সব পয়েন্ট কটা আমি যুক্ত করে দিয়েছি। এই যে রেখাটা পেলাম, এটা কিন্তু ওজাইবের রেখা, এবং এটা কি সূচকে? এটা হচ্ছে বৃহত্তর সূচকে, ঠিক আছে। এইভাবেই আমাদের যেটা ধরা আছে এটা বৃহত্তর সূচকে বেরোলো। এরপর আমরা ক্ষুদ্রতর সূচকেও ওজাইবটাকে অঙ্কন করব, ঠিক একই রকম ভাবে, ঠিক আছে। এটা বৃহত্তর সূচকে পেলাম, তাহলে এবার যে লেখাটা আমরা লিখেছিলাম সেই লেখাটাই লিখি। ধরলাম এবং এবং বৃহত্তর বৃহত্তর ও ক্ষুদ্রতর বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কন করলাম, লিখি, ঠিক আছে। আমি বৃহত্তরটা করেছি, ক্ষুদ্রটা করে নেব। তাহলে বৃহত্তর সূচকে ওজাইব অঙ্কনের জন্য বিন্দুগুলি কি কি হবে? প্রথমে বৃহত্তর সূচক ওজাইব অঙ্কনের জন্য কোন কোন বিন্দুগুলি পাচ্ছি দেখো। আমরা যদি দেখি এখানে বিন্দুগুলি পেয়েছি, দেখো কত, 50, 100, ঠিক আছে। 50, 100 পরপর আমরা এগুলো লিখবো, যে 50, হচ্ছে 100, এরপর হচ্ছে 55, যেটা পেয়েছি সেটা কত, 98, তারপর হচ্ছে 60, 90, তারপর হচ্ছে 65, 78, তারপর হচ্ছে 70, 54, তারপর হচ্ছে 75, যখন তখন হচ্ছে 40, তাহলে দেখে নাও 75 তখন হচ্ছে 20, 75 তখন হচ্ছে 20, 80 তখন হচ্ছে 4, এবং 85 তখন 0। এই যে বিন্দুগুলো পেলাম এগুলো হচ্ছে বৃহত্তর সূচকে। এইভাবেই আমরা ক্ষুদ্রতর সূচক
অজাইব, ক্ষুদ্রতর সূচক অজাইব অঙ্কনের জন্য। ঠিক আছে, এখানে কি কি পাবো দেখো, ঠিক ওই রকমই পাবো। 50,0, 55,2 এগুলো লিখি। 50,0, 55,2, 60, যখন 60 তখন হচ্ছে 10, 10, 65 হচ্ছে 22, 70, 70 হয়েছে দেখো 46, 46, 75 হয়েছে 80, 46-এর পর হয়েছে 80, তারপর 80 হয়েছে 96, 80 হয়েছে 96 এবং 85 হয়েছে 0। এটা কি হয়ে গেল? ক্ষুদ্রতর সূচক। তাহলে ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক দুটোই আমরা লিখলাম। ঠিক আছে, বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে যুক্ত করলাম। ঠিক আছে, জন্য অঙ্কনের জন্য বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করে যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এইগুলো আমাকে কিন্তু লিখে নিতে হবে। এক্স অক্ষ বরাবর কি ধরলাম, ওয়াই অক্ষ বরাবর কি ধরলাম, এবং বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচকে কোন কোন বিন্দুগুলো পেলাম। তাহলে যে বিন্দুগুলো পেয়েছি, যে বিন্দুগুলো আমরা আগেই পেয়েছি, সেই বিন্দুগুলোকে ক্ষুদ্রতর সূচকে আমরা এটা অন্য কালে ইউজ করবো, এটাতেই করে নিই। ঠিক আছে, প্রথমে হচ্ছে 50-এর কম কত, 0, বেশ, তাহলে এটা হচ্ছে 0। তারপর 55 তখন হচ্ছে 2, তেমন হবে 1 ঘর। ঠিক আছে, 1 ঘর হলো। তারপর হচ্ছে 10, 60 হচ্ছে 10, 5 ঘর। তারপর হচ্ছে 22, 65-তে 22, তেমন হচ্ছে 11 ঘর, 2 করে ধরা আছে। তারপর হচ্ছে 46, 70 হচ্ছে 46, মানে হচ্ছে 23, 46, মানে এখানে আছে 40 আর এখানে 3 ঘর। ঠিক তো, 70 হচ্ছে 46। তারপর হচ্ছে 75-এ 80, যখন 75 তখন হচ্ছে 80 হয়েছে। এরপর হচ্ছে 80, যখন 80 তখন হচ্ছে 96, যখন 80 তখন হচ্ছে 90 আর 3, 96। এরপর হচ্ছে যখন 85 তখন হচ্ছে 100, যখন 85 তখন হচ্ছে 100। ঠিক আছে, এটা আমরা পুরোটাই দেখো নীল কালি ইউজ করলাম। এরপর আমরা কি করব, এটাকেও যোগ করব, এটাকে যোগ করি, নীল কালি দিয়ে যোগ করব। যোগগুলো করছি, এটি যোগ করলাম, এটাতেও যোগ করলাম, প্রত্যেকটাতে। এর পরের বিন্দুগুলো আমরা দেখো, পুরোটাই কিন্তু ক্ষুদ্রতর সূচকটা আমি আলাদা কালিতে করছি এবং বৃহত্তর সূচক আলাদা কালিতে করেছি। এর ফলে তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। বারবার বলছি, এগুলো যখন করবে খুবই সূক্ষ্ম ভাবে করার চেষ্টা করবে। ঠিক আছে, সূক্ষ্মভাবে না করলে কিন্তু বুঝতে পারবে না, এবং যেটার জন্য করছো সেটাও কিন্তু ঠিকঠাক হবে না। আমাকে মধ্যমাটাকে বের করে দেখতে হবে যে মধ্যমাটা ঠিক হলো কিনা। ঠিক আছে, দেখো দুটো আমরা কিন্তু বের করে নিলাম, ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর। যেটা নীলকালিতে সেটা হচ্ছে ওজাইব, দুটোই ওজাইব। ঠিক আছে, এবার আমরা এই যে সাইডে ক্রমযৌগিক পরিসংখ্যাটা লিখে দিই, যেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা
নিচে যেটা দেওয়া আছে, এগুলো যেগুলো আমাদের দেওয়া আছে এগুলো তো শুধু শ্রেণী দেওয়া আছে, তাহলে আমাদের উচ্চ সীমা, ঠিক আছে। একবার উচ্চ সীমা, এখানে কোনো কিছু বলে দেওয়া নেই, তার জন্য আমি উচ্চ সীমাটাকেই লিখব, ঠিক আছে। যদি কোনো সংখ্যা পরিসংখ্যা দেওয়া থাকে, মানে পাতার দৈর্ঘ্য বা কিছু, সেটা আমরা কিন্তু লিখব। যদি কিছু না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা লিখব উচ্চ সীমা, ঠিক আছে। এই দিকটা হচ্ছে উচ্চ সীমা, এরকম ভাবে লিখব উচ্চ সীমা, এইদিকে একটা অ্যারো চিহ্ন দেবো, ঠিক আছে। আর এটা হচ্ছে নিচের দিকে নয়, শুধুমাত্র উপর দিকে, ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এই যে ব্লু কালিতে যেটা লিখেছি আমি, এই অংশটা, এটাও হচ্ছে ক্রমযৌগিক, এটা হচ্ছে ওজাইব, এটা আমরা লিখব ওজাইব, এটা লিখব ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। আর একটা যেটা ব্ল্যাক কালিতে, এটাও হচ্ছে ওজাইব, এটা আমরা লিখব ওজাইব, এটা লিখব বৃহত্তর সূচক, ঠিক আছে। দুটো দেখো আমরা বের করলাম। এরপর আমাদের এটা ঠিক আছে কিনা, ক্রমযুগ পরিসংখ্যা কত হয়েছে, তাহলে আমার দেখো 50-এ ক্রস করছে, তাই না। তাহলে এখান থেকে আমরা এটাকে কি করব, এই নিচের দিকে ডটেড লাইনে টানবো। দেখো এই 50 আছে, এখানে 50, এখানে আমরা একটা যদি আলাদা আলাদা করে করতাম তাহলেও কিন্তু দেখো এই লাইনটাই কিন্তু আসছে, তাই না, 50। এবার আমরা এটাকে নিচের দিকে, অর্থাৎ আমাকে মধ্যমা বের করতে হবে। তাহলে মধ্যমা বের করলে কোন জায়গাটায় ঠিক আসছে, ঠিক আছে, যে জায়গাটায় আসছে সেই জায়গাটাকে আমরা নিচে একটা লম্ব রেখা টানবো। এবার আমরা কি করব, এইখান থেকে আমার দেখো এই যে অংশটা আছে, এই অংশটাকে আমি ডটেড লাইন টেনে নিই, ঠিক আছে। ডটেড লাইন দেখো টেনে নিয়েছি, ঠিক আছে। এবার যেখানে ক্রস করেছে আমরা এই বিন্দুটার নাম পি দিয়ে দিলাম, ঠিক আছে। যেখানে এসে এটা এক্স অক্ষকে লাগছে সেটার নাম আমি এম দিয়ে দিলাম। এটা কত হচ্ছে পরে দেখছি। এবার কিছু লিখতে হবে, এখানে আমার কয়েকটা লিখতে হবে, সেগুলো আমরা লিখে নিই। কি কি লিখতে হবে সেটা দেখি। এগুলো তো প্রথমে লিখে নিয়েছি 6 কাগজ পর্যন্ত। এরপর আমরা লিখব যে বৃহত্তর ক্ষুদ্রতর সূচক, লিখব বৃহত্তর ও ও ক্ষুদ্রতর সূচক, বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইব পরস্পর কে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব টানলাম, যা এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করলো, এম বিন্দুতে ছেদ করলো। অতএব এম বিন্দুর স্থানাঙ্ক, এম বিন্দুর স্থানাঙ্ক। এবার আমরা দেখবো যে এই এক্স এর মানটা কত হচ্ছে, ওয়াই এর মানটা কত হলো 0, এক্স এর মানটা কত হবে, যেটা হবে এক্স এর মানটা সেইটা হবে নির্ণেয় মধ্যমা। এখানে দেখো আমরা যেটা করেছি
সেটা কিন্তু 70-এর থেকে একটু বেশি হচ্ছে, আবার 71-এর থেকেও কম হচ্ছে। এবার কতটা বেশি হচ্ছে কি হচ্ছে সেটা আমরা কিন্তু রাফে একটা ক্যালকুলেশন করে নেবো, নিয়ে সেটা কিন্তু লিখবো। ঠিক আছে, রাফে ক্যালকুলেশনটা করে আমরা দেখি। ঠিক আছে, এটাই আমার নির্ণেয় মধ্যমা হবে। এবার সূত্রের সাহায্যে আমরা অন্য জায়গাতে রাফে বলতে আমরা কিন্তু এই অঙ্কের কাছাকাছি কোথাও করব না। আমরা শ্রেণীটা জানি, সবই কিন্তু আমরা জানি। ঠিক আছে, আমাদের এখানে দেখো কত বলা আছে, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, 75 থেকে 80, সরি 70 থেকে 75, 75 থেকে 80, 85 থেকে 75 থেকে 80 পর্যন্ত দেওয়া আছে। সেগুলো লিখে নিই। 2, 8, 12, 24, 34, কিছু একটা বাদ দিয়ে দিস। 65 থেকে 70, 70 থেকে 75, আচ্ছা এরপর আছে 80 থেকে 85। তাহলে এরপরে 34-এর পর হচ্ছে 16, তারপর হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 2, 10, 22, 46, 46, 80, 96, 100। ঠিক আছে, তাহলে n/2 কত হবে, 50। তাহলে n/2 যদি 50 হয়, 50-এর থেকে ঠিক বেশি হচ্ছে এই অংশটা, অর্থাৎ 70। ঠিক আছে, তাহলে এটা কত, এই যে এল হচ্ছে কিন্তু 70, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে এল হচ্ছে 70, ঠিক আছে, এইচ হচ্ছে 5, n/2 50 জানি, এফ এফ কত হচ্ছে 34, আর সি এফ হচ্ছে 46, ঠিক আগেরটা। এবার আমরা ফর্মুলা করি, এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এল এর মান কত, এল এর মান হচ্ছে 70, n/2 কত, n/2 হচ্ছে 50, সি এফ হচ্ছে 46, এফ কত 34 ইন্টু এখানে কত হচ্ছে, এইচ এর মান হচ্ছে 5। তাহলে 70 প্লাস এখানে আমার বিয়োগ করলে কত হচ্ছে 4, এখানে হচ্ছে 4 5 20, তাহলে 20/34। ঠিক আছে, 20/34। তাহলে 70 প্লাস এটাতে আমরা ভাগ করি। ঠিক আছে, 200, এখানে হচ্ছে 34, দশমিক দিয়ে নিয়েছি, 6 দিয়ে যাবে না, 5 দিয়ে, 5 দিয়ে হচ্ছে 170, তারপর হচ্ছে 3 শূন্য, দশমিক দিয়ে আবার একটা শূন্য। তাহলে আমরা এটা আবার যদি দেখি, তাহলে এটা আমরা যদি ভাগ করি, এরপর 588 হয়ে যাবে। ঠিক আছে, এরপর 588 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দশমিকের পর যে সংখ্যা, দুটো সংখ্যা দেখবো, 3 নম্বর সংখ্যা এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে আমরা করবো এটা কত, 0.59, তাহলে 70.59। ঠিক আছে, তাহলে দেখো 70 থেকে বেশি ছিল, এখানে যদি আমরা দেখি এটা ছিল 70 থেকে বেশি। ঠিক আছে, 70 থেকে 59, অর্ধেকের একটুকু বেশি আছে। যাই হোক, আরো একটু এদিকে আসতো, যে হিসাবে যদিও আমাদের এখানে দেখো যেটা আছে সেটা আমরা যখন দাগটা টেনেছি একটা হয়তো ডান দিকে চলে এসছে। ঠিক আছে, ঠিকই আছে, তাহলে হচ্ছে 70.59। তাহলে এখানে আমাদের অ্যান্সার লিখবো 70.59, তাহলে মধ্যমা হচ্ছে 70.59। এটা হয়ে গেল নির্ণেয় মধ্যমা। তাহলে যে সূচকের অঙ্কটা আমাকে দেখো করতে দিয়েছিল প্রয়োগে, ঠিক আছে, সব কিছু কিন্তু আমাদের পরপর পরপর লিখতে হচ্ছে। ঠিক আছে, যদি দুটো একসঙ্গে দিয়ে দেয়, এইখান থেকে আরম্ভ করেছি আমি লেখাগুলো, ক্ষুদ্রতর সূচক, বৃহত্তর সূচক, কোন বিন্দুগুলি হচ্ছে সেই বিন্দুগুলি স্থাপন করলাম, বিন্দুগুলি স্থাপন পরস্পর কোথায় ছেদ করছে, কিভাবে ছেদ করছে, এবং কোন বিন্দুতে সেটা লম্ব হলো এবং সেই বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুর স্থানাঙ্ক কত হলো, পরপর প্রত্যেকটি পয়েন্ট আমরা লিখেছি এবং ছক কাগজে
এখানে আমরা ওজাইবটাকে অঙ্কন করেছি। তাহলে একটা ওজাইবের অঙ্ক যদি আমরা ভালো করে শিখতে পারি, প্রত্যেকটা অঙ্ক দেখবে আমরা করতে পারবো। যদিও ক্লাসটা অনেকটা দীর্ঘায়িত হলো, দীর্ঘায়িত হলে কি হয়, পুরো জিনিসটা কিন্তু স্কিপ না করে যদি দেখেছো দেখবে অবশ্যই তোমরা বুঝে যাবে এবং যে কোনো ওজাইব তোমরা করতে পারবে। এর পরবর্তী ক্লাসে ওজাইবের যে বসে দেখি সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে সমাধান করব। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।